স্বপ্ন যখন পরিশ্রমের সাথে মিলে যায় তখনই লেখা হয় সফলতার নতুন ইতিহাস। আসসালামু আলাইকুম, স্বাগত এটিএন বাংলার জনপ্রিয় আয়োজন সময়ের সাথে। আপনাদের সাথে আছি আমি আইভি আক্তার। আজকের বিশেষ পর্বে আমরা কথা বলবো এমন এক গর্বের গল্প নিয়ে যেখানে মেধা, পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষার্থীরা জায়গা করে নিয়েছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে। বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মানে আয়োজন করা হয়েছে গ্র্যান্ড রিসেপশন 2026। আজকের পর্বে থাকছে বিশেষ প্রতিবেদন, শিক্ষার্থীদের অনুভূতি এবং বিশেষ আলোচনা। শুরুতেই থাকছে বিশেষ প্রতিবেদন। একটি স্বপ্ন, একটি লক্ষ্য, আর সেই লক্ষ্যে পৌঁছাতে দরকার ব্যাপক প্রস্তুতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাংলাদেশের অন্যতম প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা। এই কঠিন যাত্রায় যারা সফল হয়েছে তাদের পেছনে রয়েছে অগণিত রাতের পরিশ্রম, পরীক্ষার অনুশীলন এবং শিক্ষকদের দিক নির্দেশনা। ইউসিসি এর গাইডলাইন, নিয়মিত পরীক্ষা ও পরিকল্পিত প্রস্তুতি শিক্ষার্থীদের দিয়েছে আলাদা আত্মবিশ্বাস। স্বপ্ন যখন ডানা মেলে তখন পথ যতই কঠিন হোক সাফল্য ধরা দেবেই। দীর্ঘ 4 দশক ধরে লাখো শিক্ষার্থীর সেই লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে চলেছে একটি নাম, ইউসিসি। আজ আমরা গল্প শুনব মেধার, কঠোর পরিশ্রমের এবং স্বপ্নের চূড়ায় পৌঁছানো। তারিখ 16 মে 2026। ঘড়ির কাঁটায় তখন দুপুর 3টা। রাজধানীর ফার্মগেটে ইউসিসি হেড অফিস অডিটোরিয়ামে তিল ধারণের ঠাঁই নেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন 2025-26 শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জনকারী মেধাবী শিক্ষার্থীরা। উপলক্ষ ইউসিসি গ্র্যান্ড রিসেপশন 2026। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই গ্র্যান্ড রিসেপশনে স্বাগত বক্তব্য রাখেন ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ডক্টর এম.এ. হালিম পাটোয়ারি। তিনি শিক্ষার্থীদের মনে করিয়ে দেন এই সাফল্য কেবল শুরু, আসল লড়াই দেশের একজন যোগ্য ও মানবিক নাগরিক হওয়া। সবচেয়ে বড় বিষয় হলো আমাদের লক্ষ্য ছিল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হব। আমাদের লক্ষ্য ছিল আমরা একজন পাবলিকিয়ান হব। এই টার্গেট নিয়েই কিন্তু আমরা মূলত তোমাদেরকে তৈরি করার চেষ্টা করেছিলাম। তোমাদের অক্লান্ত চেষ্টার ফসল হিসাবে তোমাদের বাবা মার দোয়ার বরকতে আজকে আমরা সেই অবস্থায় কিন্তু আমরা এসেছি। সেই জন্য আমরা শুরুতেই মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। একটা কথা শুধু মনে রেখো, স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। তোমরা কিন্তু এখন স্বাধীনতা অর্জন করেছ, এখন এটা রক্ষা করার দায়িত্ব কিন্তু তোমাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কিন্তু একজন বিখ্যাত মানুষ হওয়া যায়, আবার সে একই ঢাকা বিশ্ববিদ্যালয় তথা পাবলিকিয়ান হয়ে সেখানে কুখ্যাত মানুষও হওয়ার সুযোগ আছে। এখন তুমি তোমাকে যেই দিকে ধাবিত করবে তুমি সেই দিকে ধাবিত হবে। তুমি তোমাকে যেই দিকে নিতে চাও তুমি সেই দিকে যাবে। এখন তুমি কোন দিকে যাবে সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। এই আলো ঝলমলে মঞ্চ আর করতালির পেছনে রয়েছে এক একটি রূপকথার মতো গল্প। এই অডিটোরিয়ামে বসা কৃতি শিক্ষার্থীদের অনেকেই এসেছেন দেশের প্রত্যন্ত গ্রাম থেকে। কেউ বা চরম অর্থনৈতিক সংকটের সাথে যুদ্ধ করে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা দেশের শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজের আসনটি নিশ্চিত করেছেন। মেধার এই জয় জয়কারে আজ আবেগে আপ্লুত অভিভাবকরাও। সন্তানের সাফল্যে বাবা মায়ের চোখের কোণায় আজ আনন্দের অশ্রু। Throughout my admission journey, I was helped by the materials, books and teachers. Especially I was added with the branch of Uttara, and there in Uttara branch, Director Shokot sir and teachers Shamim sir also helped me. And the overall credit goes to my parents. And obviously, if
Creator or Almighty was not with me, it was impossible to reach this position. At the end, I will just want something that the greatest dignity of our life is modesty and humility. So I cherish that Almighty will give us the opportunity to nurture that modesty, humility, respectfulness, and from this position, I will try to reach a greater position in my life, and always I will hope that all of you will keep me in your prayer. Thank you. এইচএসসির পর থেকে মেইনলি অ্যাডমিশন জার্নিটা শুরু হয়, যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। কিন্তু ইউসিসির প্রত্যেকটা ক্লাস, লেকচার শিট, দেন মডেল টেস্ট এবং সব পরীক্ষাগুলো আমাকে প্রচুর হেল্প করেছে। ইউসিসির ইন্টেনসিভ কেয়ার যে পরীক্ষাটি হয়েছিল সেখানে আমি সপ্তম হয়েছিলাম। তো তারপর থেকে আমি একটা মানে আরও দৃঢ়ভাবে প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম যে না, আমি হয়তো বা ঢাকা ভার্সিটিতে চান্স পেতে পারি। এবং ইউসিসির ইন্টেনসিভ কেয়ারে যে একটা গাইডলাইন দেওয়া হয় এটা অনেক বেশি হেল্পফুল ছিল। সর্বোপরি আমি ইউসিসি গ্রুপকে ধন্যবাদ জানাই। এইচএসসির রেজাল্ট আমার যদি একটু প্রকাশ করি, আমার এইচএসসি রেজাল্ট ছিল 4 পয়েন্ট, জাস্ট 4.0000 অ্যান্ড পরবর্তীতে আমি এই খারাপ রেজাল্টের জন্য আমি পড়ালেখাই ছেড়ে দিতে চেয়েছিলাম এবং পরবর্তীতে আমার আব্বু জোর করে ইউসিসি অনেক স্বনামধন্য এবং আমার নিজের চাচা ইউসিসিতে তার ছেলেকে পড়িয়েছেন এবং সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স বিভাগে আছেন। সেই সূত্রে আমি ইউসিসিতে পদার্পণ আমার, এবং পরবর্তীতে ইউসিসির যে আমাদের হালিম পাটোয়ারি স্যার আছেন তার ওরিয়েন্টেশনটি করে আমার অনেক মানে আমি মনে সাহস পেয়েছি। সো দ্যাটস ওয়াই আমি ইউসিসিতে ভর্তি হয়ে যাই এবং পরবর্তীতে স্যারদের কেয়ার প্লাস বিভিন্ন যে তাদের লেকচার শিট এবং পরীক্ষার যে অনেক যে ডকুমেন্টস থাকে সব কিছুই মিলেই আলহামদুলিল্লাহ আমি অনেক সুন্দর একটা গাইডলাইনের জন্য আমি আজকে এই পর্যায়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি সেকেন্ড টাইমার ছিলাম। প্রথমবার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নেওয়ার পর যখন আমার চান্স হলো না, অল্পের জন্য, খুবই অল্পের জন্য, তখন আমি খুবই ভেঙে পড়েছিলাম। মানে পড়াশোনা আর হবে না, আমি আর কি করব। আম্মু বলল, না তুমি মন খারাপ করো না, তোমার বেঁচে থাকাটা আমার কাছে অনেক জরুরি, রেজাল্টটা নয়। তো আমার মনে হলো আম্মুর এই আশাটার জন্য আমার আর একটা চেষ্টা করা দরকার। পরীক্ষা, মডেল টেস্ট, উইকলি এক্সাম এই দিতে দিতে আসলে প্রিপারেশানটা আমার মনে হলো যে আচ্ছা চান্স পাবো, কিন্তু প্রথম হয়ে যাব এটা আসলে আশা করিনি, আশা অতীত ছিল। তো আসলে আর বড় আমার বক্তব্য করব না। সবাইকে ধন্যবাদ, আর সকলে আমার জন্য দোয়া করবেন, আর আমার সহপাঠীদেরকে অভিনন্দন তাদের লক্ষ্যে পৌঁছাতে পারার জন্য। শিক্ষার্থীদের মেধা ও শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা এই অনন্য মেলবন্ধনই ইউসিসির মূল শক্তি। অনুষ্ঠানে উপস্থিত ইউসিসির পরিচালক কামাল উদ্দিন পাটোয়ারি এবং আইডিয়াল ল কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন পাটোয়ারি শিক্ষার্থীদের মেধা ও অধ্যবসায়ের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন। আমরা আশা করব তোমরা তোমাদের এই সাফল্য ধরে রাখবে। বিশ্ববিদ্যালয়ে তুমি যে ভর্তি হচ্ছ, এই ভর্তির মাধ্যমেই তুমি যেই সাবজেক্টে পেয়েছো না কেন ওই সাবজেক্টকে তুমি গুরুত্ব দিবা এবং ওই সাবজেক্টের শুরু থেকে ভালো রেজাল্ট করার জন্য চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ, যাতে করে তুমি তোমার সাফল্য ধরে রাখতে পারো। তোমরা বিশ্বজয় করে আমাদের কাছে আসছো। তোমরা জানো ইউসিসিতে সারা বাংলাদেশে কমপক্ষে আমি 100-200 ওরিয়েন্টেশন করা হয়েছে এবং আমাদের কমপক্ষে ইউসিসিতে সারা বাংলাদেশে আমাদের 80টা শাখায় কমপক্ষে মানে 1-2 লাখ স্টুডেন্ট ছিল। কতজন চান্স পাইছে, এত সোজা। তোমাদের বলছিলাম না সারা বাংলাদেশে 8000 কলেজ আছে, 8000 কলেজে 8000 ফার্স্ট আছে। অবশ্যই আমাদের যে স্যাররা তোমাদেরকে পড়িয়েছেন, যারা বিন্দুমাত্র আমাদের কর্মকর্তা কর্মচারী যারা বিন্দুমাত্র হলে অবদান রাখছেন, 9টার ক্লাস 9টায় নিছি, 10টার পরীক্ষা 10টায় নিছি। যদি কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা না পেতাম, স্যারদের সহযোগিতা না পেতাম, আজকে হয়তো তোমাদেরকে এই পথে জানতে পারতাম না। তা আমরা 3 ভাই এই প্রতিষ্ঠান পরিচালনা করতেছি। তোমরা আমাদের জন্য দোয়া করবা, আমরা যেন অন্তপক্ষে আমৃত্যু এই প্রতিষ্ঠানকে ধরে রাখতে পারি এবং এই সেবাটা দিয়ে যেতে পারি। কিন্তু কিভাবে সম্ভব হচ্ছে বছরের পর বছর এই ধারাবাহিক সাফল্য?
উত্তর লুকিয়ে আছে ইউসিসির 4 দশকের গৌরবময় ইতিহাসে। স্বপ্ন যেখানে সার্থক, এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে 80-র দশক থেকে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি আজ দেশের উচ্চশিক্ষা ভর্তি সহায়তায় এক অনন্য এবং নির্ভরযোগ্য নাম। ইন্টার দ্বিতীয় বর্ষ থেকেই তাদের যে দিক নির্দেশনা, তাদের যে ক্লাস, তাদের যে পরীক্ষা, সেগুলো আমার অ্যাডমিশন জার্নিকে আমার এই সফলতাকে সহজ করে দিয়েছে। আবারও ইসিসিকে ধন্যবাদ জানাই আমাদের অ্যাডমিশনের আগে যেমন আমার পাশে থাকার জন্য, আবার অ্যাডমিশনের চান্স পাওয়ার পর আমার এই সফলতাকে সেলিব্রেট করার জন্য। আজকের এই আয়োজনে উপস্থিত যারা আছেন, আই থিঙ্ক এটা আমাদের কোনো সংবর্ধনা অনুষ্ঠান নয়, এটা হচ্ছে সকল পাবলিকিয়ানদের মিলন মেলা। আজকের এই মিলন মেলায় থাকতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আই থিঙ্ক এখানে যে পাবলিকিয়ানরা আছে, আমরা যদি ইউসিসিতে কোচিং না করতাম তাহলে হয়তো আজকে সবার সাথে পরিচিত হতে পারতাম না। আজকের এই সভায় আসতে পেরে আমি অনেক খুশি এবং ইউসিসি কর্তৃপক্ষের নিকট অনেক কৃতজ্ঞ। আমার জন্য এই জার্নিটা খুব কঠিন ছিল, কারণ হচ্ছে আমার কাছে অপশন ছিল 1 ঢাকা ইউনিভার্সিটি, 2 জগন্নাথ এবং 3 কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আলহামদুলিল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ এই দুইটার রেজাল্ট দিয়েছিল। জগন্নাথ ইউনিভার্সিটিতে আমি এই ইউনিটে এক্সাম দিয়েছিলাম, কিন্তু আমার রেজাল্ট বাতিল হয়ে যায় কারণ আমি ওয়েমারে ভুল করেছিলাম। তখন আমার মনে হয়েছিল যে কামাল স্যার কেন এতবার ওয়েমারের কথা আমাদেরকে বলতেন। আমার যখন ক্লাস করতাম তখন মনে হতোই না যে ওয়েমারে কেন ভুল হবে, কিন্তু ফাইনালি নিজে ভুল করে আসার পরে মনে হলো যে কেন এতবার আমাদেরকে ওয়েমারের সম্পর্কে সতর্কতা দিতে হয়েছিল। আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলার একটি প্রত্যন্ত গ্রামে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কি এই জিনিসটা অনেকেই জানে না। এবং আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, সবার মধ্যে আমার গ্রামের এবং আমার গুরুজন সহ প্রিয়জনদের মধ্যে একটি আবেগ কাজ করতে পেরেছে যে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এই প্রত্যন্ত গ্রাম থেকে একটি ছেলে উঠে গিয়েছে, যার জন্য আমরা সবাই গর্বিত। এবং সবার গর্বের কারণ হওয়াটা আমি সবচেয়ে আমার সফলতা মনে করছি। এবং সকলের জন্য শুভকামনা এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আছি। সবাই ভালো থাকবেন এবং সৃষ্টিকর্তার কাছে অশেষ দোয়া সবার জন্য। মেধার মূল্যায়ন শুধু করতালিতে সীমাবদ্ধ রাখেনি ইউসিসি। প্রতি বছরের মতো এবারও প্রতিটি ইউনিটে শীর্ষ 20 মেধাস্থানের মধ্যে থাকা শিক্ষার্থীদের ডক্টর আব্দুল হালিম পাটোয়ারি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রদান করা হয় বিশেষ স্কলারশিপ, যা তাদের আগামী দিনের উচ্চশিক্ষার পথকে করবে আরও মসৃণ। একই সাথে লটারির মতো আনন্দঘন পর্বের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া হয় এক টুকরো বাড়তি আনন্দ। তবে অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক আসে যখন ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ডক্টর এম.এ. হালিম পাটোয়ারি এই সফল শিক্ষার্থীদের ইউসিসি অ্যালামনাস এবং ইউসিসি পরিবারের আজীবন সদস্য হিসেবে ঘোষণা করেন। একটি বর্ণিল ও সফল আয়োজনের সমাপ্তি ঘটে গ্রুপ ফটো সেশনের মধ্য দিয়ে। হাসি মুখগুলো ক্যামেরার ফ্রেমে বন্দী হলেও তাদের স্বপ্নের সীমানা এখন আকাশ ছোঁয়া। দীর্ঘ 4 দশক ধরে লাখো শিক্ষার্থীর স্বপ্ন পূরণের যে মশাল ইউসিসি জ্বালিয়ে রেখেছে, তা আগামীতেও দেশের উচ্চশিক্ষার পথকে আলোকিত করবে, এমনটাই প্রত্যাশা সবার। আজকের এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি স্বপ্ন জয়ের উৎসব। একটি ক্রেস্ট শুধু একটি স্মারক নয়, এটি কঠোর পরিশ্রমের স্বীকৃতি। পরিবারের চোখে আনন্দ, শিক্ষার্থীদের মুখে গর্ব, পুরো অডিটোরিয়াম যেন এক আনন্দঘন মুহূর্তের সাক্ষী। স্বপ্ন, যেটা মানুষকে জাগিয়ে রাখে রাতের পর রাত, যেটা হাজারো ব্যর্থতার মাঝেও বলে তুমি পারবে। আজ আমরা শুনব সেই স্বপ্ন জয়ের গল্প, শুনব তাদের কথা যারা অসম্ভবকে সম্ভব করেছে অধ্যবসায়, পরিশ্রম আর আত্মবিশ্বাস দিয়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা মেধাবীরা আজ জায়গা করে নিয়েছে দেশের সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। স্বাগত ইউসিসি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় জয়ের 3 প্রথমের গল্প বিষয়ক আলোচনায়। আসসালামু আলাইকুম, আমি আইভি আক্তার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ আয়োজনে। আজ আমরা শুনব স্বপ্ন জয়ের গল্প, সংগ্রামের গল্প আর সফলতার পেছনের অজানা অধ্যায়ের কথা। আজ আমাদের সাথে উপস্থিত আছেন ইউসিসির 3 জন কৃতি শিক্ষার্থী, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন। আমরা শুরুতেই তাদের সাথে পরিচিত হয়ে নিব। শুরুতেই পরিচিত হব, আমার হাতের ডানে রয়েছেন মোহাম্মদ আবির আহমেদ রোহান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখা থেকে প্রথম স্থান অর্জন করেছেন। বর্তমানে অধ্যয়নরত রয়েছেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। এরপরে রয়েছেন রিফাত আল রাফি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করেছেন। তিনি বর্তমানে অধ্যয়নরত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। এরপরে আমাদের সাথে রয়েছেন আহনাফ খান রিহান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখা থেকে প্রথম মেধা স্থান অর্জন করেছেন এবং তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত রয়েছেন। এছাড়াও উপস্থিত আছেন ইউসিসি গ্রুপের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের সাবেক সদস্য ডক্টর এম.এ. হালিম পাটোয়ারি। শুরুতেই আমরা প্রশ্ন করব রোহানকে। রোহান, আপনার এই সফলতার পুরো যাত্রাটা কেমন ছিল? আমার এই সফলতার যাত্রা শুরু হয় যখন আমি এইচএসসি পরীক্ষা শেষ করার ঠিক পরের দিনই রাজশাহী শাখার ইউসিসি ব্রাঞ্চের জিনিয়াস হান্ট কন্টেস্টে অংশগ্রহণ করি। সেখানে মেধা তালিকায় নিজের স্থান নিশ্চিত করেছিলাম এবং এরপর থেকেই আমি রাজশাহী শাখার ইউসিসি ব্রাঞ্চের ক্লাস, উইকলি টেস্ট, মান্থলি টেস্ট এবং ডেইলি টেস্টগুলোতে নিয়মিত অংশগ্রহণ করতাম, যা আমার অ্যাডমিশনে ভালো ফলাফল অর্জনে অনেক বড় ভূমিকা পালন করেছে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করার দিক থেকে। এছাড়াও আমি বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতেও পরীক্ষা দিয়েছি এবং সেই সব ইউনিটেও নিজের স্থান নিশ্চিত করেছি। ইউসিসির যেগুলো পরীক্ষা ছিল তা এক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করেছে। এভাবেই আমার ইউসিসির সাথে সফলতার যাত্রা শুরু হয়। সাফল্যের ক্ষেত্রে প্রস্তুতি আর অনুশীলন কতটা গুরুত্বপূর্ণ? আমার মনে হয় সাফল্যের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে হচ্ছে অনুশীলন। প্রস্তুতির পরেও যদি কেউ ঠিকমতো নিয়মিত অনুশীলন না করে তাহলে আমার মনে হয় সে পরীক্ষার হলে যে ঠিকমতো পারফর্ম করতে পারবে না, যার কারণে সে নিজের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ব্যর্থ হবে। এই জন্য আমার কাছে মনে হয় সাফল্য অর্জনের জন্য প্রস্তুতির পাশাপাশি অনুশীলনও করা সমানভাবে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে। এরপরে আমরা যাব রিফাত আল রাফির কাছে। রাফি, আপনি তো মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন, তো আপনার কাছে আপনার এই পুরো প্রস্তুতির সময় সবচেয়ে কঠিন দিক কিংবা চ্যালেঞ্জটি আসলে কী ছিল? সবচেয়ে চ্যালেঞ্জের দিক যদি আমি বলতে চাই তাহলে বলবো আমার অ্যাডমিশন ফেজে সবচেয়ে চ্যালেঞ্জিং দিকটা ছিল আসলে কম্পোস্ট থাকা। কারণ জিনিসটা হচ্ছে আমাদের অ্যাডমিশনের সময়টাতে অনেক বেশি নেগেটিভ এনার্জি স্প্রেড হয়, আমাদের একটা প্রত্যাশা থাকে, আমাদের পরিবারের একটা প্রত্যাশা থাকে। সো এই যে আমরা একটা প্রেশার ফিল করি নিজেদের মধ্যে, তো ওই প্রেশার অবস্থায় আরও অ্যাডমিশনের যে কম্পিটিটিভনেস সব কিছু মিলিয়ে আমাদের তখন কম্পোস্ট থাকাটা অনেক বেশি নেসেসারি। না হলে আমরা অনেক সময় হয় কি আমরা হয়তো প্রস্তুতি দিতে গিয়ে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। সো ওই সময় আমাদের ইচ্ছা করে কি হয়তো আমাকে দেওয়ার হবে না, আমি হয়তো গিভ আপ করে ফেলবো, এরকম একটা সিচুয়েশন চলে আসে। সো ওই সময় কম্পোস্ট থাকাটা আসলে মেন্টালি স্ট্রং থাকাটা অনেক বেশি নেসেসারি। আমার ওই দিকটায় আসলে ওই যে নেগেটিভ এনার্জিগুলো এগুলো মিটিগেট করতে আসলে আমাকে একটু বেগ পেতে হয়েছে অ্যাডমিশন জার্নিতে। এটাই আমি বলবো আমার সবচেয়ে চ্যালেঞ্জিং দিক ছিল, কারণ আমার একটা প্রাইমারি অ্যাম্বিশন ছিল এবং ওই প্রাইমারি অ্যাম্বিশন যখন আমি ফুলফিল করতে পারলাম না তখন আসলে আমি অনেকটা ভেঙে পড়েছিলাম। সুতরাং আমাকে বি ইউনিটের জন্য আবার মেন্টালি স্ট্রং হয়ে আবার নতুনভাবে জিনিসপাতি শুরু করতে হয়েছে, যেটা আসলে আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। রাফি, আমাদের এই প্রস্তুতির সময় অনেক শিক্ষার্থী আসলে ভেঙে পড়ে, মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তো সেক্ষেত্রে একজন শিক্ষার্থী আসলে নিজেকে কিভাবে রাইট ট্র্যাকে ধরে রাখতে পারে? আচ্ছা, অ্যাডমিশনের জার্নিটাতে আমাদের সবসময় সিংহভাগ যায় আসলে পড়াশোনার মধ্য দিয়ে। আমরা হয়তো দিনের বেশিরভাগ সময় আমরা শুধুমাত্র বই খাতার মধ্যেই থাকি। সো এই ক্ষেত্রে যেই জিনিসটা হয় আসলে পড়াশোনার মধ্যে থাকার কারণে আমাদের অনেক সময় এই যে পড়াশোনা এই অ্যাডমিশন ফেজটা অনেক বেশি মনোটোনাস, অনেক বেশি বোর্ড লাগে, ওই সময় আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। যেই কারণে আমরা হয়তো দিনে এক একজনের এই জিনিসটা সাবজেক্টিভ, এক একজনের হয়তো এক এক সময় হচ্ছে পড়াশোনা করা লাগতে পারে, হয়তো কারো 5 ঘন্টা পড়া লাগতে পারে, কারো 10 ঘন্টা পড়া লাগতে পারে। সো আমরা যতটুকু সময় পড়বো আমরা চেষ্টা করবো কি অতটুকু সময় যাতে আমরা শুধুমাত্র পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটা আমরা রাখি। ওই সময় হয়তো আমরা আমাদের ফোনটা কিংবা মোবাইল ফোনের বাইরে থাকবো, আমাদের স্ক্রিন টাইম ওই সময় আমরা কমিয়ে আনবো। কিন্তু এই যে পড়াশোনার পাশাপাশি আমরা যদি দিনে রাত সারাক্ষণ যদি পড়তে থাকি তাহলে ওই যে আমাদের মধ্যে একটা মনোটোনাস বিষয় চলে আসে। সুতরাং আমরা এই যে পড়াশোনার পাশাপাশি আমাদের এমনি যে নর্মাল লাইফের অ্যাক্টিভিটিস ওইগুলোর মধ্যেও আমরা থাকবো, আমরা আমাদের বন্ধুদের সাথে পরিবারের সাথে সময় কাটাবো, যাতে কিনা আমরা এই সময়টাতে আসলে ওই যে ফ্রাস্ট্রেশনগুলো কিংবা আমাদের যে হতাশার যে বিষয়গুলো এগুলো আমরা মিটিগেট করতে পারি। এরপরে রেহান, আপনার কাছে আমি জানতে চাই যে এই যে প্রস্তুতি, একজন শিক্ষার্থী ঠিক কোন সময় থেকে প্রস্তুতি শুরু করবে এবং কিভাবে শুরু করা উচিত? আচ্ছা, একজন শিক্ষার্থী কখন প্রস্তুতি শুরু করবে এটার একটা আপেক্ষিক প্রশ্ন। প্রত্যেকটা শিক্ষার্থী অনুযায়ী এই প্রশ্নের উত্তর ভ্যারি করবে। অ্যাডমিশন যে ভর্তি পরীক্ষা যেটাকে বলা হয় এটা হচ্ছে আসলে কিউমুলেটিভ নলেজ টেস্ট। মানে একজন শিক্ষার্থী বিগত ইন্টার লাইফ 2 বছর এবং এর আগেও 10 বছর পড়াশোনা করেছে, এই সবগুলো মিলিয়ে তার কতটুকু বেসিক বিল্ড আপ হয়েছে তার কিউমুলেটিভ একটা টেস্ট সে অ্যাডমিশন পরীক্ষায় দিয়ে তারপরে সে বিশ্ববিদ্যালয়ে নিজের জায়গা করে নেয়।
এখন কারো যদি বেসিক দুর্বল থাকে, সে যদি এটা আগেই আইডেন্টিফাই করে যে আমার বেসিক দুর্বল, আমি ইংলিশ পারি না, আমি বাংলায় দুর্বল, আমার ম্যাথের কোনো জায়গায় দুর্বল আছে, এরকম যদি সে আগেই বুঝে, তাহলে সে আগে থেকেই প্রিপারেশন শুরু করবে। মোস্ট অফ দ্য কেসেস যেটা হয়, সবাই এইচএসসির পরেই প্রিপারেশন শুরু করে, আর এইচএসসির পরে যে 3-4 মাস টাইম থাকে, সেই 3-4 মাসে তখন সবাই প্রিপারেশন নেয়। আর এই যে সবাই তখন প্রিপারেশন নেয়, এর মধ্যে যারা কনসিস্টেন্ট থাকে এবং যারা নিজেদের সিলেবাস কভার করতে পারে, তারা একটা পজিশনে আসে। আর যাদের বেসিক আগে থেকে অনেক দুর্বল থাকে, তারা ওই 3-4 মাস কনসিস্টেন্ট থাকে, তারা চেষ্টা করে, এবং তাদেরকে আমরা সেই মানুষদের দলেই দেখি যারা বলে যে আমি অনেক চেষ্টা করছি কিন্তু তারপরও আমার চান্স হয়নি। আচ্ছা, আপনার কাছে আরও একটু জানতে চাই, সেটা হচ্ছে যারা সামনে আপনাদের স্থানে আসতে চায়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শীর্ষ স্থান অর্জন করতে চায় এবং চান্স পেতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ বা দিক নির্দেশনা কি হবে? বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এক ধরনের পড়া, এভাবে পড়বে, তারা একটা স্ট্র্যাটেজি মেনটেন করবে। আরেকটা পড়া হচ্ছে তাদের বেসিক বিল্ড আপের জন্য। আমি সবসময় যখন পড়াশোনা করছি, তখন আমার টার্গেট ছিল যে আমি যে টপিকটা পড়তেছি, আমি কি এটা অন্য কাউকে পড়াইতে পারবো, আমি কি বুঝাতে পারবো? কেউ যদি এসে আমাকে জিজ্ঞেস করে যে ভাই আমি তো এটা বুঝতে চাই, বুঝাও একটু, তো আমি এইভাবে একটা টার্গেটে পড়তাম। তো এই টার্গেটে পড়লে হয় কি, নিজের বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। তো এই কারণে আমি যখন আমার কলেজেও ছিলাম বা অ্যাডমিশন টাইমেও ছিলাম, কোনো ফ্রেন্ডসরা কল দিলে আমার কল দিত, এখনও দেয় কোনো একটা টপিক বোঝার জন্য, কারণ আমি আমার পড়াটা এভাবে ক্লিয়ার করার চেষ্টা করি। এখন স্টুডেন্ট এভাবে তার প্রস্তুতি নিবে যে তার বেসিক কতটুকু সে ক্লিয়ার করতে পারতেছে, বিল্ড আপ হচ্ছে কিনা, এবং সেই বুঝে সে প্রস্তুতি নিবে। এবং অ্যাডমিশনের টাইমে যখন কোচিং সেন্টার, সেটা প্রি অ্যাডমিশন ব্যাচ হোক বা অ্যাডমিশনের টাইমে বা এই ফেজে যে অ্যাডমিশন কোচিং হোক, সেখানে অবশ্যই সে কোচিং থেকে আলাদা একটা গাইডলাইন পাবে যে প্রথমে 5 মিনিট এটা দাগাও, পরের 5 মিনিট এটা দাগাও, বা পুরোটা একবার দাগাও তারপর আবার রিভাইজ দাও। সেটা সে মডেল টেস্ট দিতে দিতে বা যে ইন্টেন্সিভ কেয়ারগুলো আছে এগুলো দিতে দিতে সে নিজেই হ্যাবিচুয়েটেড হবে। আর এর আগে তার নিজস্ব দিক থেকে যেটা তার নিজের দিক থেকে করণীয়, সেটা হচ্ছে বেসিক বিল্ড আপ করে রাখা। রেহান, আপনার এই সাফল্যের পিছনে কার কার ভূমিকা সবচেয়ে বেশি ছিল? আমার এই সাফল্যের পিছনে আমার বাবা মা, আমার বোন আছে ও, আমার শিক্ষক মণ্ডলী, কলেজ শিক্ষক, এবং আমার পাশে থেকেছেন ইউসিসি কর্তৃপক্ষ, আর সর্বোপরি মহান সৃষ্টিকর্তা, যিনি যদি না চাইতো তাহলে তো এরকম হতো না, এরকম একটা পজিশন আমি অ্যাচিভ করতে পারতাম না। তো সকলের ভূমিকা এবং সৃষ্টিকর্তার রহমতে আমি এরকম একটা পজিশন অ্যাচিভ করছি। আর আমি সবসময় নিজের ভূমিকাটা পরে বলি, কারণ পরিশ্রম আমি এখানে আছি দেখা যাচ্ছে, আমার ভূমিকা তো এটা তো আমি করছি, কিন্তু আমার সাফল্যের পিছনে তাদের ভূমিকা ছিল। একদমই খুব সুন্দর একটা কথা আপনি বলেছেন আসলে, যে আপনার সাফল্যের পেছনে অনেকের ভূমিকা আছে, পরিবারের ভূমিকা আছে, গাইডলাইন দেওয়া হয়তো একটা স্কুল কলেজ কিংবা হচ্ছে কোচিং সেন্টারের ভূমিকা আছে, কিন্তু সবচেয়ে বড় ভূমিকা আসলে পালন করি আমি স্বয়ং নিজে, সবচেয়ে বড় ভূমিকা রাখে শিক্ষার্থী নিজে। জি স্যার, আপনার কাছে আসি। ইউসিসি তো 41 বছরে পদার্পণ করলো, এই পুরো ইউসিসি গ্রুপের শুরুটা কেমন ছিল? ইউসিসি স্বপ্ন যেখানে সার্থক, আমরা কাজ করি স্বপ্ন নিয়ে, আমরা শিক্ষার্থীদেরকে স্বপ্ন দেখাই, এবং শুধু স্বপ্ন দেখানো নয়, স্বপ্নকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে আমরা তাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকি। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, বিশ্ববিদ্যালয়ে তথা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে 3টা জিনিসের প্রয়োজন। নাম্বার 1, একটা রেজাল্ট থাকতে হবে। নাম্বার 2, তার মেধা থাকতে হবে, যেখানে মেধার ভ্যালু থাকে 100, এবং তার পাশাপাশি তার অনুশীলন থাকতে হবে। মেধাটাকে কিভাবে ডেভেলপ করা যায়, যারা আমাদের এই কথাগুলো শুনে এবং বাস্তবায়ন করতে পারে, আমাদের ক্লাসগুলো করে, তারাই কিন্তু মূলত সফলতা অর্জন করতে পারে। স্যার, আপনার কাছে আরও জানতে চাই, এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি প্রথম মেধাস্থান সহ 1629 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও বহু সংখ্যক শিক্ষার্থী চান্স পেয়েছে। এই যে ধারাবাহিক সাফল্য, এই সাফল্যটা আসলে ধরে রেখেছেন, এর মূল মন্ত্রটা কি আসলে খুব সংক্ষেপে যদি বলতেন? ইউসিসি শুধু এই বছরেই প্রথম স্থান অধিকার করেছে, শুধু এই বছরেই 1629 জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে, শুধু তা নয়, তার আগের বছর প্রতি বছরই আমাদের এই জাতীয় সাফল্য হয়ে থাকে। আমাদের শিক্ষার্থীরা প্রতি বছরই আমাদের এই ইউসিসিকে কেন্দ্র করে অনেক অনেক ভালো রেজাল্ট করে আসছে। তো যেই জিনিসটা আসলে আমাদের মূল মন্ত্র হলো
আমরা সাধারণত একটা ইকুয়েশনের মতো সাজিয়েছি। ইকুয়েশনটা কি? ইউসিসি মানে হলো পরীক্ষা। আমরা পরীক্ষা সবচাইতে বেশি নিয়ে থাকি, সেজন্য বলা হয় ইউসিসি মানেই পরীক্ষা। আর পরীক্ষা দিতে গেলেই তাদের অনুশীলন করতে হয়, অধ্যবসায়ী হইতে হয়, পরিশ্রম করতে হয়, এবং এই পরিশ্রম করলেই তাদের কি হয়? সফলতা আসে। স্যার, আরেকটু জানতে চাই, যারা বর্তমান শিক্ষার্থী রয়েছেন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেতে চান, এই যে ভর্তিচ্ছু শিক্ষার্থী রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? যে যত বেশি আগে থেকে স্বপ্ন দেখবে তারা কিন্তু তত বেশি এগিয়ে থাকবে। এসএসসি এসএসসি পরীক্ষায় পাশ করা যত না কঠিন, তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, অথবা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। সেজন্য আমার পরামর্শ থাকবে যে আমরা সবাই আকাশের চাঁদ পেতে চাই, কিন্তু আকাশের চাঁদ তো সবার পক্ষে পাওয়া সম্ভব না। সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আরও যে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, সেই সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে তাদের পরীক্ষা দেওয়া উচিত। স্যার, সবশেষে জানতে চাচ্ছি, অভিভাবকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে। সম্মানিত অভিভাবকরা সাধারণত সবসময় দেখি যে রেজাল্ট নিয়ে বেশি ব্যস্ত থাকেন, রেজাল্টকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন, কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে রেজাল্টের চেয়ে মেধার গুরুত্ব অনেক বেশি। সেই জন্য আপনারা বরাবরই কিন্তু তাদের মেধার প্রতি সবচেয়ে বেশি নজর দিবেন। আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে ধন্যবাদ। সফলতা কখনো হঠাৎ আসে না, এটি একটি দীর্ঘ যাত্রার ফল। আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে নেতৃত্ব দেবে। আজকের আয়োজন আমাদের শিখিয়েছে স্বপ্ন দেখতে হয়, আর সেই স্বপ্ন পূরণে পরিশ্রম করতে হয়। দেখছিলেন এটিএন বাংলা সময়ের সাথে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আমি আইভি আক্তার এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।